এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ গ্রামার টিউটোরিয়াল ক্লাস। আজ আমরা এরর কারেকশানের একটা গুরুত্বপূর্ণ ক্লাসে চলে এসেছি। এর আগে তোমরা দেখেছিলে আমরা বিভিন্ন কোয়েশ্চেন সলভ করেছিলাম এবং কোয়েশ্চেনটা কেন এরর, কেন ভুল সেটা আমরা জেনেছিলাম। এইবার কয়েকটা ক্লাস আমরা দেখে নেব যেখানে আমরা দেখব কি কিছু ইম্পর্ট্যান্ট কনসেপ্ট যেখান থেকে এরর কারেকশান এসে থাকে, সেই সব কনসেপ্টের কিছু ক্লাস আমরা আজ থেকে শুরু করছি। এটা এরর কারেকশানের 16 নম্বর ক্লাস। তোমরা যারা আগের ক্লাসগুলো দেখোনি অবশ্যই দেখে নেবে, তাহলে তোমাদের এরর কারেকশান সম্পর্কে একটা বেসিক ধারণা তৈরি হয়ে যাবে। আজকের এই কনসেপ্টের ক্লাস দেখার পর এই যে বিভিন্ন কোয়েশ্চেন এখান থেকে আসে সেগুলো তোমরা অনায়াসেই সলভ করতে পারবে, কারণ এই কনসেপ্টগুলো আমাদের জেনে রাখা দরকার আছে। তাহলে চলো দেখা যাক এরর কারেকশনস অ্যান্ড ইম্পর্ট্যান্ট কনসেপ্টস। প্রথম কি, ডেয়ার নট অ্যান্ড নিড নট। ডেয়ার মানে কি সাহস, নিড মানে কি প্রয়োজন। তাহলে ডেয়ার নট মানে কি সাহস নেই, আর নিড নট মানে কি প্রয়োজন নেই। এই ডেয়ার নট আর নিড নট দিয়ে আমাদের এরর কারেকশান এসে থাকে। কিভাবে এসে থাকে দেখো, আমরা আগে দেখি কনসেপ্ট কি বলছে। হি ডেয়ার নট অপোজ মি, আমার বিরোধিতা করার সাহস তার নেই। তাহলে ডেয়ার নট মানে কি সাহস নেই, আর এই ডেয়ার নট একটা মোডালস ভার্ব। তাহলে তোমরা মনে করতে পারো হি এর পরে তো আমরা ডেয়ার্স হবে, DARES, কিন্তু এখানেই হচ্ছে এরর কারেকশানের মেন কনসেপ্ট। যখন ডেয়ার দিয়ে নট থাকবে, নিড দিয়ে নট থাকবে, তখন সাবজেক্ট ফার্স্ট পারসন হোক, সেকেন্ড পারসন হোক, থার্ড পারসন হোক, যাই হোক না কেন ভার্বটা সবসময় প্লুরাল নাম্বারেই হবে। যেমন হি ডেয়ার নট অপোজ মি, তার আমার বিরোধিতা করার সাহস নেই। দে ডেয়ার নট আস্ক মি, তাদের আমাকে প্রশ্ন করার সাহস নেই। হি নিড নট গো দেয়ার, তার সেখানে যাওয়ার প্রয়োজন নেই। দে নিড নট গো দেয়ার, তাদের সেখানে যাওয়ার প্রয়োজন নেই। তাহলে এই হচ্ছে আমাদের কনসেপ্ট। ডেয়ার দিয়ে যখনই নট থাকবে সেটা সবসময় ডেয়ারই থাকবে, আর নিডই থাকবে। যখনই নট থাকবে এর সাথে কোনো ভার্বের এস বা ইএসের পরিবর্তন হবে না, এটা তোমরা মনে রাখবে। কিন্তু যখন ডেয়ারের সঙ্গে নট হবে না, সেটা এখানে নোট আকারে দেখো। হি ডেয়ার্স, তার সাহস আছে। আই ডেয়ার, আমার সাহস আছে। হি নিডস, তার প্রয়োজন। দে নিড, তাদের প্রয়োজন। তাহলে যখন নট হবে না তখন নর্মাল ভার্বের মতো বসবে, আর যখন নট বসাবো তখন আমরা ভার্বের কোনো পরিবর্তন করব না, যেমন আছে তেমনই রেখে দেব। তাহলে এবারে কিছু এক্সাম্পল দেখা যাক। রেহান ড্যাশ নট কাম বিফোর মি, তাহলে রেহান কি হবে? রেহান ডেয়ার্স হবে না ডেয়ার হবে? অপশান এ হবে ডেয়ার, কারণ নট আছে। তাহলে কি, সি ড্যাশ নট টু ডু ইট, তাহলে নিড হবে না নিডস হবে? অবশ্যই সি নিড নট টু ডু ইট, তার এটা করার প্রয়োজন নেই। রেহান ড্যাশ নট, রেহান ডেয়ার নট কাম বিফোর মি, রেহানের আমার কাছে আসার সাহস নেই। এই হচ্ছে কনসেপ্ট, অবশ্যই মনে রাখবে। পরের কনসেপ্ট কি বলছে দেখা যাক। সাবজেন্টিভ মুড। সাবজেন্টিভ মুড কি? এইটা হচ্ছে এমনই একটা সেন্টেন্স এখানে আমরা লেখার চেষ্টা করব যেখানে আমরা বাস্তব জগতে থাকবো না, আমরা কিছু কল্পনা করব যেটা বাস্তবে সম্ভব নয়, এবং তার সাথে কীরকম ভার্ব আমরা ইউজ করব সেটা জেনে রাখাটা খুবই প্রয়োজন। এটা পরীক্ষায় এসে থাকে। যেমন ইফ আই ওয়্যার এ বার্ড, যদি আমি একটা পাখি হতাম। আর আমরা কি জানি, আয়ের পরে সবসময় ওয়াজ বসে, কিন্তু এখানে আই ওয়্যার বসেছে। কেন বসেছে? কারণ যখন আমরা কিছু কল্পনা করব যেটা বাস্তব জগতের সঙ্গে যার কোনো মিল নেই বা যেটা বাস্তবে সম্ভব নয়, তার সঙ্গে সবসময় আমরা প্লুরাল ভার্ব বসাবো। যেমন ইফ আই ওয়্যার এ বার্ড, যদি আমি একটা পাখি হতাম। যদি আমি ইফ না লিখি, আমি এরকমভাবেও লিখতে পারি ওয়্যার আই এ বার্ড, যদি আমি একটা পাখি হতাম। কারণ পাখি হওয়া তো আমার পক্ষে আর সম্ভব নয়, আমি তো মানুষ হয়ে জন্মেছি, তাই এটা আমাদের একটা অবাস্তব কল্পনা। ইফ থাকলে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, আর যদি ইফ আমরা না থাকি আর ইফ যদি আমরা না বসাই তাহলে ওয়্যারটা প্রথমে যাবে, তারপরে সাবজেক্ট যাবে। ক্লিয়ার? তারপরটা কি, ইফ আই ওয়্যার দ্য PM অফ ইন্ডিয়া, যদি আমি ভারতের প্রধানমন্ত্রী হতাম, প্রাইম মিনিস্টার। ইফ আই ওয়্যার ইউ, যদি আমি তুমি হতাম, আই উড ডু ইট, আমি এটা করতাম। তাহলে আমি তো কখনো তুমি হতে পারবো না, আমি
ওই জন্য এটা সাবজেন্টিভ মুড, কারণ এখানে একটা আমরা অবাস্তব কাল্পনিক জিনিস তুলনা করি বা বলার চেষ্টা করি। তাহলে একটা এক্সাম্পল দেখা যাক, ইফ আই ড্যাশ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, যদি আমি ভারতবর্ষের প্রেসিডেন্ট হতাম, ওয়াজ হবে না ওয়্যার হবে? তোমরা অবশ্যই বুঝে গেছো এখানে হবে কি ওয়্যার। ক্লিয়ার? আর একটা কনসেপ্ট আমাদের অনেক সময় কনফিউজড করে থাকে, সেটা হচ্ছে দ্য ব্লেসিং বা উইশ। যখন আমরা কোনো আমাদের মনের একদম দৃঢ় ইচ্ছা, আশীর্বাদ, ইচ্ছা এইসব কারোর জন্য কিছু প্রয়োগ করি, তখন আমরা তাকে ব্লেস করি, তাকে তার শুভ কামনা করি। এই রকম সেন্টেন্স লেখার সময় মনে রাখতে হবে ভার্বটাকে আমরা সবসময় প্লুরালে লিখব এবং সেন্টেন্সের স্ট্রাকচারটা একটু ভিন্ন রকম হবে। কীরকম হবে দেখো, লং লিভ দ্য কিং, তার মানে কি কেউ একজন চাইছে যে রাজাটা দীর্ঘজীবী হোক, কিন্তু যদি আমরা লিখতাম দ্য কিং লিভস লং, এটা হচ্ছে আমাদের একটা স্ট্রাকচারে দাঁড়াতো। কিন্তু ওই যে বললাম এই স্ট্রাকচারটা আর প্রায় ইউজ হয় না বললেই চলে। কিছু কিছু ক্ষেত্রে তোমাদের এরর কারেকশান এসে যেতেই পারে, যেমন এখানে তোমাদের বলে দিতে পারে লং লিভস LIVES, কারণ তোমরা কি জানো দ্য কিং এখানে সাবজেক্ট, তাই আমরা কি লিখছি লিভস। কিন্তু এখানে সেন্টেন্সটা একটু ঘুরিয়ে লেখা আছে, এখানে অ্যাকচুয়ালি সাবজেক্ট হওয়ার কথা ছিল দ্য কিং, কিন্তু যেহেতু এটাকে আমরা উইশ করছি বা কারোর আশীর্বাদ করছি, তাই আমরা ভার্বটাকে সবসময় প্লুরাল লিখব এবং সেন্টেন্সটাকে একটু ঘুরিয়ে লিখব। যেমন লং লিভ দ্য কিং, রাজা দীর্ঘজীবী হোক, এখানে ভার্বকে লিভ, গড সেভ দ্য কিং, ভগবান রাজাকে যেন বাঁচিয়ে দেয়, তাহলে সেভ ভার্ব আমরা এস বা ইয়েস যোগ করিনি। গড ব্লেস ইউ, ঈশ্বর তোমার মঙ্গল করুক, ব্লেসটা এখানে ভার্ব আমরা এস বা ইয়েস যোগ করিনি, প্লুরালে করেছি। লং লিভ দ্য রিভলিউশন, বিপ্লব দীর্ঘজীবী হোক, লিভই রেখেছি। লং লিভ আওয়ার ফ্রেন্ডশিপ, আমাদের বন্ধুত্ব অনেক দিন টিকে থাকুক বা দীর্ঘজীবী হোক। তাহলে এখানে কোনো মনের ইচ্ছা বা উইশ, ব্লেসিং, আশীর্বাদ এইসব জানানোর জন্যে আমরা একটু সেন্টেন্স ঘুরিয়ে লেখার চেষ্টা করি এবং এটার সবসময় ভার্বটাকে আমরা প্লুরালে রাখি। ক্লিয়ার? পরেরটা দেখা যাক। পরের কনসেপ্ট আমাদের কি বলছে, ইচ অ্যান্ড এভরি। ইচ অ্যান্ড এভরি এই দুটো ওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ। আমাদের বিভিন্ন সময়ে এই ইচ আর এভরি দিয়ে এরর কারেকশান এসে থাকে। কিভাবে আসে, কেন আসে, সেটা আমাদের জেনে রাখাটা খুবই দরকার। কেন দরকার দেখো, ইচ বয় অ্যান্ড গার্ল হ্যাজ টু অ্যাটেন্ড দ্য ক্লাস। ইচ বয় প্রত্যেকটা ছেলেকে, অ্যান্ড গার্ল মেয়েকে, হ্যাজ টু অ্যাটেন্ড দ্য ক্লাস ক্লাসটাকে অ্যাটেন্ড করতে হয় বা ক্লাসে উপস্থিত থাকতে হয়। তোমাদের এখানে মনে হতে পারে বয় আর গার্ল এটাকে নিয়ে আমরা অ্যান্ড কনজাংশন দিয়ে যুক্ত করেছি, তাহলে তো এটা প্লুরাল সাবজেক্ট, কিন্তু এখানেই কনসেপ্ট, এখানেই তোমাদের এরর কারেকশান এসে থাকে। ইচের পর যে নাউনটা সব বসবে সেটা অ্যান্ড দিয়ে যুক্ত হোক বা যাই দিয়ে যুক্ত হোক, সেটা সবসময় সিঙ্গুলার নাউন বসবে এবং তারপরে যে ভার্বটা বসবে সেটাও সবসময় সিঙ্গুলার হবে। এটা তোমরা মাথায় রেখে দেবে, এখান থেকে তোমাদের কোয়েশ্চেন এসে থাকে। তাহলে ইচ বয় অ্যান্ড গার্ল, তোমাদের মনে হতে পারে এখানে হ্যাজের জায়গায় হ্যাভ হবে, কিন্তু না, এখানে সেন্টেন্স সঠিক, এখানে কি হ্যাজই হবে, কিন্তু পরীক্ষায় তোমাদের হ্যাভ দিয়ে দেবে। কিন্তু তোমরা কি করবে, এই পোর্শনটাকে দেখেই বুঝতে পারবে যে এখানে এরর আছে এবং ওখানে কেটে দেবে, ওই অপশানে টিক মেরে দেবে। কোনো সময়ই নো এররে টিক মারবে না। এখানে পরীক্ষা এক্সামিনার তোমাদের যাতে ভুল হয় তাই জন্যেই এই কনসেপ্টটা দেবে। পরেরটা কি, এভরি বয় প্রত্যেকটা ছেলে, গার্ল অ্যান্ড টিচার ওয়াজ প্রেজেন্ট, প্রত্যেকটা ছেলে মেয়ে এবং টিচার উপস্থিত ছিল। তাহলে তোমাদের এখানে মনে হতে পারে বয় গার্ল অ্যান্ড টিচার, এটা তো প্লুরাল সাবজেক্ট, তাই ভার্বও আমাদের হওয়া উচিত ওয়্যার, কিন্তু না, এখানে আগে কি ওয়ার্ড আছে এভরি, তাই আমি কি বললাম ইচ আর এভরি দিয়ে যখন কোনো নাউনকে তোমরা জুড়বে সেটা তো সিঙ্গুলার হবেই, ভার্বও সিঙ্গুলার হবে। ক্লিয়ার? যেমন এখানে আছে ওয়াজ প্রেজেন্ট, এটা কিন্তু অবশ্যই মনে রাখবে। তাহলে ইচ ডে প্রত্যেকটা দিন, অ্যান্ড ইচ আওয়ার প্রত্যেকটা ঘন্টা, ইজ ভেরি ইম্পর্টেন্ট হয় খুবই গুরুত্বপূর্ণ। তাহলে তোমাদের মনে হতে পারে অ্যান্ড দিয়ে দুটো সাবজেক্ট আমরা জুড়েছি তাই ভার্ব হবে আর, কিন্তু না, ইচ দিয়ে আমরা দুটোকে জুড়েছি তাই আমাদের ভার্ব হবে সিঙ্গুলার ইজ। এভরি বোট অ্যান্ড এভরি সেলার ওয়াজ লস্ট ইন দ্য সি, প্রত্যেকটা বোট এবং তার প্রত্যেকটা নাবিক সমুদ্রে হারিয়ে গেছিলো। তাহলে দেখো ভার্ব আমাদের ঠিকই আছে, ওয়াজ কখনোই ওটা
ওয়্যার হবে না, এটা খেয়াল রাখবে। তাহলে দেখো এক্সাম্পল, ইচ বয় প্রত্যেকটা ছেলে অ্যান্ড গার্ল ড্যাশ রেডি টু গো, ইজ রেডি টু গো না আর রেডি টু গো? তাহলে ইজ রেডি টু গো, প্রত্যেকটা ছেলে এবং মেয়ে যাওয়ার জন্য প্রস্তুত। তারপরটা কি, এভরি টেবিল অ্যান্ড চেয়ার, প্রত্যেকটা টেবিল এবং চেয়ার ড্যাশ ব্রোকেন, আর ব্রোকেন না ইজ ব্রোকেন? অবশ্যই ইজ ব্রোকেন, কারণ এভরি ওয়ার্ড আছে। তাই এই কনসেপ্ট অবশ্যই তোমরা খেয়াল রাখবে, এখান থেকে কোয়েশ্চেন এসে থাকে। এবারে 5 নম্বরের কনসেপ্ট দেখা যাক। নাউন্স সিম সিঙ্গুলার বাট অ্যাকচুয়ালি প্লুরাল। কিছু কিছু নাউন বা ওয়ার্ড দেখব আমরা, যেগুলো আমাদের দেখে মনে হবে সিঙ্গুলার, কিন্তু এগুলো অ্যাকচুয়ালি প্লুরাল। এটা আগের ক্লাসে আমরা কয়েকটা করেছিলাম, কিছু বাকি আছে, তাই আমি এই কনসেপ্টের মাধ্যমে করিয়ে দিচ্ছি। তাই কিছু নাউন দেখলে মনে হবে সিঙ্গুলার, কিন্তু অ্যাকচুয়ালি তারা প্লুরাল। তাহলে দেখা যাক সেটা কি বলছে। এ ডজন ওয়্যার ইনজিউর্ড। ডজন মানে কটা? 12টা। তাহলে 12 জন আহত হয়েছিল। এ ডজন ওয়্যার ইনজিউর্ড। তাহলে এটা দেখো, এ ডজন, এখানে কোনো এস বা ইয়েস যোগ নেই, মনে হতে পারে এটা সিঙ্গুলার ওয়ার্ড, কিন্তু এটা প্লুরাল ওয়ার্ড, তাই আমাদের ভার্বও বসেছে প্লুরাল ওয়্যার। ক্লিয়ার? এটা 2 ডজন হতে পারে, 3 ডজন হতে পারে, এটা কিন্তু ডজেন্স হবে না, সবসময় হবে কি ডজন, 1 ডজন, 2 ডজন, 3 ডজন, কিন্তু আমাদের ভার্বটা সবসময় হবে প্লুরাল, কারণ এই ওয়ার্ডটা নিজে থেকেই একটা প্লুরাল। ক্লিয়ার? পরেরটা দেখা যাক। এ মিলিয়ন ওয়্যার অ্যাফেক্টেড বাই দ্য করোনা ভাইরাস। মানে কি, লাখ লাখ লোক করোনা ভাইরাসে অ্যাফেক্টেড হয়েছিল। তাহলে মনে হতে পারে এ মিলিয়ন এটা একটা সিঙ্গুলার ওয়ার্ড, কিন্তু না, এ মিলিয়ন এটা হচ্ছে একটা প্লুরাল ওয়ার্ড। তাহলে 2 মিলিয়নস, 3 মিলিয়নস আমরা কিন্তু লিখব না, আমরা কি লিখব? 2 মিলিয়নই লিখব, কারণ মিলিয়নের প্লুরাল আমরা এস বা ইয়েস যোগ করি না, ওয়ার্ডটা নিজে থেকেই প্লুরাল, তাই আমাদের ভার্বও হয়েছে কি দেখো প্লুরাল ওয়্যার। ক্লিয়ার? পরেরটা দেখা যাক। দ্য ক্যাটেল আর স্লিপিং। ক্যাটেল মানে কি? গবাদি পশু, কিন্তু আমরা আর ভার্ব লিখেছি কেন? কারণ ক্যাটেল এটা দেখলে মনে হবে সিঙ্গুলার, কিন্তু অ্যাকচুয়ালি প্লুরাল ওয়ার্ড, কিন্তু এটাকে আমরা প্লুরাল করার জন্য ক্যাটেলস করব না, কারণ ক্যাটেল গবাদি পশু নিজে থেকেই একটা প্লুরাল ওয়ার্ড। পরেরটা দেখা যাক। দ্য পিপল আর প্রোটেস্টিং এগেনস্ট প্রাইস রাইজ। পিপল প্রতিবাদ করছে প্রাইস রাইজের, দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে। পিপল দেখে মনে হতে পারে সিঙ্গুলার ওয়ার্ড, কিন্তু না, পিপল মানে জনগণ, অনেক লোককে একসাথে বোঝায়, তাই এটা আমাদের একটা প্লুরাল ওয়ার্ড, তাই ভার্বও আমাদের বসেছে প্লুরাল। তাই এই যে কনসেপ্টগুলো আমি তোমাদের বললাম, এর পরের ক্লাসে আমি তোমাদের এই রকম আরও অনেক কনসেপ্ট দিয়ে দেবো এরর কারেকশানের, যেটা তোমাদের এরর কারেকশান করতে বা সঠিক সেন্টেন্স লিখতে খুব ভালো সাহায্য করবে। এই কনসেপ্টগুলো আমি একদম স্টেপ বাই স্টেপ বানানোর চেষ্টা করছি। আজকে আমি 5টা কনসেপ্ট দিলাম, এরপরে আমি আরও অনেক ক্লাস এইরকম কনসেপ্টের দিতে থাকবো, তোমরা শুধু স্টেপ বাই স্টেপ ফলো করতে থাকবে। তাহলে আজ এই পর্যন্তই, এর পরের ক্লাসে আমরা আবার এইরকম কনসেপ্ট নিয়ে চলে আসবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।